আজকে আমরা আলোচনা করব জয়কলি ইংলিশ বিচিত্রা থেকে ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি প্রাইমারি ডিসকাশন দেখি তাহলে ক্লজ হলো বাক্যে এমন একটি অংশ যেখানে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং যা একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হয়। তো এখানে বলতেছে কাইন্ড অফ ক্লজ, বলতেছে ক্লজ তিন ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যদি বাংলা আমরা দেখি প্রধান খণ্ডবাক্য, আশ্রিত খণ্ডবাক্য এবং সমপদস্থ খণ্ডবাক্য বলা হয়। তো প্রিন্সিপাল ক্লজ যদি আমরা দেখি বাক্যে অবস্থিত যে ক্লজ নিজের অর্থ প্রকাশের জন্য অন্য বাক্যের উপর নির্ভরশীল হয় না বা অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হয় না, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। মানে একদম সম্পূর্ণ দেখা যায় যে যেটা সে নিজস্বভাবে মানে অর্থ প্রকাশ করে, অন্য কারোর উপর নির্ভরশীল হয় না, স্বাধীন অর্থ প্রকাশ করে। যেমন আই নো ওয়েন হি উইল কাম, উপরোক্ত বাক্যে মানে ইটালিক ক্লজটি ছাড়াই আই নো স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। তা আই নো একটি প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এখানে বলতেছে যেখানে যে ওয়েন দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে, একটা হচ্ছে আই নো আর একটা হচ্ছে আপনার হি উইল কাম। এখন খেয়াল করলে দেখা যাবে যে আই নো যে এখানে দেওয়া আছে, এখানে আই নোটা নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে, যার কারণ মানে কি এখানে বোঝাচ্ছে যে আই নো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আই নো দ্বারা বোঝা আমি জানি, মানে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। কিন্তু আমরা যদি বলি হি উইল কাম, সে আসবে, ওয়েন হি উইল কাম, কখন সে আসবে, এখানে দেখা যায় যে এটা মানে এই প্রথম অংশের উপর নির্ভরশীল হয়ে আছে। তো সাবঅর্ডিনেট ক্লজ যদি দেখে বাক্যে অবস্থিত যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্যে ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেমন আই নো ওয়েন হি উইল কাম। খেয়াল করে দেখেন যে আমরা বাক্যটা যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা খেয়াল করে দেখি, তো আমরা দেখবো আই নো শব্দের অর্থ এখানে দেওয়া আছে, মানে আই নো মানে আমি জানি, এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ, আমরা মনে ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে। কিন্তু যদি বলি ওয়েন হি উইল কাম, কখন সে আসবে বা যখন সে আসবে, আমরা যদি বলি ওয়েন হি উইল কাম যখন সে আসবে, তাহলে যখন সে আসবে এই কথা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, বোঝা যায় যে আরও কোনো কথা বাকি রয়েছে। কিন্তু আই নো আমি জানি, এটা দ্বারা মনে সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে যে আই নো আমি জানি, কথা শেষ। কিন্তু ওয়েন হি উইল কাম যখন সে আসবে, এই কথাটা যদি আমি বলি যে ওয়েন হি উইল কাম যখন সে আসবে, এই কথাটা বললে বোঝা যায় যে যেমন হয় আর কোনো কথা বাকি রয়েছে, আগে পিছিয়ে কোনো কথা রয়ে গেছে, তাই এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে যে আফটার, বিফোর, বিকজ, সিন্স, অ্যাজ সোন অ্যাজ লং অ্যাজ, লাস্ট, দো, অল দো, ইফ, অ্যাজ দো, এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সাধারণত থাকে। তো আমরা যদি কোঅর্ডিনেট ক্লজ যদি ক্যালকুলেট দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে যদি, তাহলে দেখা যায় সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এখানে কনজাংশন দ্বারা যুক্ত হবে, যেখানে দেখা যাবে যে দে স্প্যান, এখানে উদাহরণ দেওয়া আছে দে সেন্ট মি এ গিফট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড আই রিসিভড ইট, এবং আমি এটা রিসিভ করছি। অর্থাৎ এখানে দেখতে হবে যে কোঅর্ডিনেটর মানে কনজাংশন, যেটা এই কনজাংশন দ্বারা যুক্ত হবে। এখন কনজাংশন কোনগুলো, সেটা কোঅর্ডিনেটিং ক্লজে কোনগুলো থাকবে, সেটা এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যে এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করতেছে। তো ইম্পর্টেন্ট রুলস যদি আমরা খেয়াল করি যে নাউন ক্লজ একটা আছে, যে আমরা এখানে বলতেছে যে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা যদি যে সকল সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা নাউনের মতো কাজ করে তাকে বলে নাউন ক্লজ বলা হয়। সেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এর বার্বকে হু হোম ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যায় তাই হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ যদি আমরা হু হোম ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা হবে আমরা নাউন ক্লজ বলা হয়। যেমন এক্সাম্পল দেওয়া আই নো ওয়্যার হি লিভস, এখানে আপনি খেয়াল করে দেখুন উপযুক্ত বাক্যে বার্বের কাছে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ওয়্যার হি লিভস, বা নাউন ক্লজ দ্বারা ওয়্যার হি লিভস বাক্যে বার্ব এর মানে নো এর অবজেক্ট হিসেবে বসেছে। তো আমরা যদি বাক্যে নাউন ক্লজ কিছু যদি আমরা খেয়াল করে দেখি তাহলে বার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়, যেমন নাউন ক্লজ প্লাস বার প্লাস এক্সটেনশন, যেমন দ্যাট হি ইজ এ গুড ম্যান ইজ নোন টু অল। এখানে দ্যাট হি ইজ এ গুড ম্যান পুরাটা একটা নাউন হিসেবে কাজ করতেছে, তাই এটাকে নাউন ক্লজ বলা হয়। হোয়াট হি সেড মানে পুরাটা একটা সাবজেক্ট হিসেবে মানে নাউন হিসেবে কাজ করতেছে, এই কারণে এটা ব্যবহার করা হয়েছে। তো দ্বিতীয়ত পরে দেওয়া আছে যে বার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার করা হয়, যেমন সাবজেক্ট প্লাস বার প্লাস নাউন ক্লজ শেষে বসতে পারে, যেমন জয় ডিক্লার দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হিসেবে কাজ করতেছে। আবার যদি আমরা দেখি এখানে যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়, যেমন সাবজেক্ট প্লাস বার প্লাস নাউন ক্লজ, যেমন দেওয়া আছে দ্যাট ইজ ওয়াই আই কেম আর্লি। এরকম কোনো বাক্যে সাবজেক্টের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যে অতিরিক্ত শব্দ বা শব্দ সংযুক্ত করা হয় তাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। নাউন ক্লজ যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ওই নাউন ক্লজটি দ্যাট, হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার দ্বারা শুরু হয়। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ক্লজ ব্যবহার করা হয়, যেমন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস নাউন ক্লজ ব্যবহার করা হয়। তো আমরা যদি নোট দেখি কোনো বাক্যে যদি অবজেক্টের সম্পূর্ণতা প্রকাশ করার জন্য অবজেক্টের সাথে যে অতিরিক্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত করা হয় ওই অতিরিক্ত শব্দ বা শব্দ সমষ্টিকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। আবার বলতেছে যে নাউন ক্লজ যখন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ওই নাউন ক্লজটি দ্যাট, হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার এভার, ইফ দ্বারা শুরু হয়। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে নাউনের অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ ব্যবহার করা হয়, যেমন নাউন প্লাস নাউন ক্লজ প্লাস ভার্ব এক্সটেনশন হিসেবে কাজ করে, অথবা আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ক্লজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ দেওয়া আছে দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ থিফ ইজ নোন টু অল। নোট কোনো
নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য যে শব্দ ব্যবহার করে তাকে বলে অ্যাপোজিশন বলা হয়। যেমন নাউন ক্লজ যখন বাক্যে নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন ওই নাউন ক্লজটি দ্যাট দ্বারা যুক্ত হয়, মানে শুরু হয়। তাহলে এই দ্যাট শব্দটা আমাদের মনে রাখতে হবে যে এই দ্যাট দ্বারা শুরু হবে। তারপর দেওয়া আছে যে ট্রুথ, ফ্যাক্ট, বিলিফ, স্টেটমেন্ট, রিপোর্ট, ওয়ার্ড, নিউজ, রিমোর, এক্সপ্লেনেশন এই শব্দগুলোর পর সাধারণত অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ ব্যবহার করা হয়। এই শব্দগুলো তাহলে আমাদেরকে মনে রাখতে হবে। প্রিপোজিশনের পর অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার করা হয়। তাহলে প্রিপোজিশনের সাথে অবজেক্ট হিসেবে যেমন জয়া ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি অ্যাচিভড ইন লাইফ। তাহলে এই যে প্রিপোজিশন উইথের পরে যে বাকিটা আছে সেটা আমরা বলতেছি যে নাউন ক্লজ হিসেবে কাজ করতেছে। নিম্নলিখিত ট্রানজিটিভ ভার্ব এরপরে সাধারণত নাউন ক্লজ ব্যবহার করে। এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে সাধারণত নাউন ক্লজ ব্যবহার করা হয়। এই ভার্বগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ডিসকাস, ওয়ান্ডার, আস্ক, ইনকোয়ারি এই ভার্বগুলোর পর কোনো নাউন ক্লজ ব্যবহৃত হলে নাউন ক্লজটি ওয়াই, ওয়্যার, হাউ, ইফ দ্বারা শুরু হয়। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে ডেনি, বিলিভ, উইশ, সাজেস্ট, ডিমান্ড এই শব্দগুলো যে আছে এই ভার্বগুলোর পর কোনো নাউন ক্লজ ব্যবহার হলে নাউন ক্লজটি দ্যাট দ্বারা শুরু হয়। তাহলে এগুলো আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে যে আমরা যদি দেখি। তারপরে এখানে দেওয়া আছে যে নাউন ক্লজের পূর্বে যে সকল লিঙ্কিং ওয়ার্ডস বা ক্লজ মার্কার ব্যবহৃত সেগুলো এখানে দেওয়া আছে যে কোনগুলো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে এই শব্দগুলো হু, হোম, উইচ, ওয়েন এই শব্দগুলো সাধারণত নাউন ক্লজের পূর্বে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব এর ঠিক পূর্বে বা পরে এবং প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজটি থাকে তাই নাউন ক্লজ। তো আমরা যদি নমিনাল যদি আমরা দেখি যে দ্যাট ক্লজ যদি দেখি যে দ্যাট ক্লজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তাকে নমিনাল দ্যাট ক্লজ বলা হয়। অর্থাৎ দ্যাট যদি মানে দ্যাট ক্লজটা যদি কোনো জায়গায় যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে সেটাকে নমিনাল দ্যাট ক্লজ বলা হয়। যেমন দ্যাট প্লাস সাবজেক্ট, বার প্লাস এক্সটেনশন প্লাস আবার বার প্লাস এক্সটেনশন দেওয়া আছে, মানে বাকি অংশ দেওয়া আছে। যেমন দ্যাট ভিটামিন সি প্রিভেন্টস কোল্ডস ইজ ওয়েল নোন। এই যে স্ট্রাকচারটা এটা আমাদের মনে রাখতে হবে। তো ক্যারেক্টারিস্টিক অফ নমিনাল ক্লজে আছে যে নিজস্ব সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। নমিনাল যে দ্যাট ক্লজ এর দুইটি ভার্ব থাকে সেটা আমাদের মনে রাখতে হবে যে নমিনাল দ্যাট ক্লজ এর দ্বিতীয় ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয় সেটাও আমাদের মনে রাখতে হবে। তো এমবেডেড কোয়েশ্চেন যদি আমরা দেখি, এমবেডেড কোয়েশ্চেন অর্থ হচ্ছে আরোপিত প্রশ্ন, অর্থাৎ মূলত এটি কোনো প্রশ্ন না, তবে নাউন ক্লজের পূর্বে ক্লজ মার্কার হিসেবে ডাব্লিউএস ওয়ার্ড বসলে সেই নাউন ক্লজের অর্থের মধ্যে প্রশ্নের একটি আভাস তৈরি হয় যা ধরুন ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত হয়। নাউন ক্লজকে আমরা এমবেডেড কোয়েশ্চেন বলা হয়। উল্লেখ্য যে এমবেডেড কোয়েশ্চেন যুক্ত ক্লজের স্ট্রাকচার হবে সাধারণত ইংরেজি বাক্যের মতো, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন ইউ নো হোয়াট হিজ নেম ইজ অথবা ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ। তো প্রথম বাক্যে প্রিন্সিপাল ক্লজ ইউ নো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এর সাথে সাবঅর্ডিনেট ক্লজ যেমন হোয়াট হিজ নেম ইজ যুক্ত হয়ে পরোক্ষভাবে প্রশ্ন করছে, অর্থাৎ বলতেছে ইউ নো হোয়াট হিজ নেম ইজ, তুমি জানো তার নাম কি, এটা পরোক্ষভাবে আমরা প্রশ্ন করতেছি যে হোয়াট ইজ ইউর নেম এটা বলতেছে। তো আমরা যদি ক্যারেক্টারিস্টিক এমবেডেড কোয়েশ্চেন যদি দেখি আমরা আই ডোন্ট নো ওয়াই হি ডিড ইট, তাহলে এখানে দেখেন আই ডোন্ট নো এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে তাই এটা প্রিন্সিপাল ক্লজ, আর ওয়াই হি ডিড ইট এটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করতেছে। যে এমবেডেড কোয়েশ্চনে দুটি প্রশ্ন থাকে, প্রথম অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্বিতীয় অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এমবেডেড কোয়েশ্চেনের প্রথম দুটি অংশ থেকে প্রথমটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করবে আর দ্বিতীয়টা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করবে। তাই এখন বলতেছে যে এমবেডেড কোয়েশ্চনটি অ্যাসার্টিভ হবে নাকি ইন্টারোগেটিভ হবে তা নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। আর প্রিন্সিপাল ক্লজটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এমবেডেড কোয়েশ্চনের মানে শেষে ফুল স্টপ দিতে হবে। প্রিন্সিপাল ক্লজটি ইন্টারোগেটিভ সেন্স হলে এমবেডেড কোয়েশ্চনের শেষে কোয়েশ্চন মার্ক দিতে হবে। আর এমবেডেড কোয়েশ্চনে দুটি ক্লজ ভিন্ন টেন্স হতে পারে। আর এমবেডেড কোয়েশ্চনে ক্লজ মেকার হিসেবে আমরা এই সকল মানে শব্দ ডাব্লিউ শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বাক্যের শুরুতে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা এমবেডেড কোয়েশ্চনের স্ট্রাকচারটা হবে এরকমভাবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউ শব্দ প্লাস সাবজেক্ট আবার ভার্ব হিসেবে কাজ করবে। যেমন উদাহরণ দেওয়া আছে হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট। তো এখানে ডিরেক্ট কোয়েশ্চন করা যায় আর এমবেডেড কোয়েশ্চন করা যায়। ডিরেক্ট কোয়েশ্চন মানে হচ্ছে আমরা যে সরাসরি প্রশ্ন করা, আর এমবেডেড মানে কি ঘুরাইয়া প্রশ্ন করা, এটা এখানে দেওয়া আছে। তো বাক্যের শুরুতে আবার দেওয়া আছে যে বাক্যের শুরুতে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এমবেডেড কোয়েশ্চনের স্ট্রাকচার হবে এভাবে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব তারপর ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে স্ট্রাকচারগুলো সেটা আমাদের মনে রাখতে হবে।